হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার। অনেক দিন আগে বরেণ্য কবি কাজী নজরুল ইসলাম কবিতায় এই লাইন দুটো লিখেছিলেন। কেন আমি এই লাইন দুটোকে আওড়ালাম, যদি জানতে চান তাহলে আপনাদেরকে যেতে হবে ডিএম অফিসে। যান, এই রোদে প্রচুর মানুষ, তাদের মধ্যে অনেক বয়স্ক আছেন যাদেরকে দেখলে আপনার বাবার, ঠাকুরদার বা দাদুর কথা মনে যেতে পারে, এমন বয়সী মানুষেরা, কিংবা দিদার কিংবা মায়ের। ওনারা এই রোদটাকে মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে ঠায়। অপরাধ কিচ্ছু না, তাদের নামটা ডিলিট হয়েছে ভোটার তালিকা থেকে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান চিনতে পারবেন না, তাদেরকে দেখে চেনার কোনো উপায় নেই। আপনি একমাত্র তাদেরকে চিনতে পারবেন যদি আপনি মানুষ হন, আপনার চোখে যদি কোনো পর্দা না থাকে, তাহলে আপনি চিনতে পারবেন সবাইকে যে ওনারা মানুষ। এবং ওনাদের মধ্যে অধিকাংশই এসআইআরের নামে অন্যায়, অত্যাচার, অবিচারের শিকার। এখন তারা ন্যায় বিচারের আশায় এই রোদকে মাথায় নিয়ে লাইনে দাঁড়িয়েছেন। আর আমরা খেলা খেলতে বা খেলা দেখতে ব্যস্ত, জাত পাত ধর্ম ইত্যাদি। যে কথাগুলো এখন বলবো সেগুলো শুধু এখানে শুনবেন না, আমি প্রমাণটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি ভিডিওর, সেটা পারলে ক্লিক করে দেখে নেবেন। ফর্ম 7 নিয়ে অনেক আগে আমি ভিডিও করেছিলাম, কত বড় ষড়যন্ত্র হতে পারে সতর্ক করেছিলাম। সেই ষড়যন্ত্র কিন্তু হয়েছে। অমানুষের দল সেন্ট্রালাইজড একটা বা দুটো ফরম্যাট লিখে পাঠিয়ে দিয়েছে, এবং কিছু গোমূত্র ভক্ষণকারী যাদের মাথায় অ্যাকচুয়ালি কিচ্ছু নাই, ওনারা ওই একই ফরম্যাট একটা নির্দিষ্ট শ্রেণীর মানুষের নামের পাশে সেটে দিয়ে ফর্ম 7 ফিল আপ করে, নিচের অংশটার ক্ষেত্রে ফর্ম 7-এ দুটো অংশ থাকে, উপরে নিজের যিনি ফিল আপ করছেন ওনার ডিটেলস ভরতে হয়, এবং নিচে যার বিরুদ্ধে আপনি অভিযোগ করছেন তার ডিটেলস ভরতে হয়। এই নিচের ডিটেলসগুলোর সবগুলোতে টাইপ করা প্রত্যেকটা ফর্মে, এবং উপরেরগুলো কলম দিয়ে লেখা। তার মানে সেন্ট্রালাইজড কোনো পলিসির হেতু এগুলোকে সেন্ড করা হয়েছে, চারপাশে ছড়িয়ে দেওয়া হয়েছে, এবং চারপাশে যে গরুর গু খেকো মাথাওয়ালা ব্যক্তি, ওনারা সেগুলোতে নিজের নাম অ্যাড্রেস বসিয়ে ফর্ম সাবমিট করেছে, ফর্ম 7 ষড়যন্ত্র করে। তারপরে আরও বিস্তারিত যদি জানতে চান কত বড় ষড়যন্ত্র, তাহলে ডেসক্রিপশন বক্সে যান, আমি ভিডিওটা দিয়ে রাখছি, দয়া করে দেখবেন। যেহেতু ওখানে বিস্তারিত বলা আছে, সেটা নিয়ে আমি আর এখানে বিস্তারিত কিছু বলতে চাইছি না। শুধু মানবতার এই শত্রুগুলোর চরম থেকে চরমতম শাস্তি অতি অবশ্যই হওয়া চাই। আওয়াজ তুলুন, সরব হন। কলকাতার বুকে সামান্য একটা ঘটনা ঘটলেও বুদ্ধিজীবীরা রাস্তায় নেমে পড়তেন। সেই বুদ্ধিজীবীদের এখনও অবধি আমি দেখিনি, ব্যক্তিগতভাবে বা দলীয়ভাবে অনেকেই ব্যাপারটা নিয়ে সরব হয়েছেন, কিন্তু সেই বুদ্ধিজীবীদের আলাদা করে আমি দেখিনি। আশা রাখছি দেখতে পাবো, নাকি আমার দৃষ্টিশক্তি খারাপ আমি জানি না। সেক্ষেত্রে যদি এটা সত্য হয় তাহলে আমাকে চোখের ডাক্তার দেখাতে হতে পারে। আন্ডার অ্যাডজুডিকেশন নিয়ে যারা হতাশায় ভুগছেন, টেনশন হচ্ছে, হওয়াটা স্বাভাবিক। আপনাদের যেমন হচ্ছে আমাদেরও তেমনি হচ্ছে। আন্ডার অ্যাডজুডিকেশন কেন হলো সঠিক সদুত্তর এখনও পাওয়া যায়নি। পাওয়া যাবে বলে আশা করেও লাভ নেই। অন্যায় অবিচার হয়েছে, এটা তো লিস্ট দেখেই প্রমাণ পাওয়া যায়। আপনাদের শুধু বলবো যে অযথা টেনশন করে হতাশাগ্রস্ত হবেন না, কোনো প্রকার ভুলভাল সিদ্ধান্ত নেবেন না। শুরুর দিন থেকে যে কথা বলে আসছিলাম, যা হবে দেখা যাবে। আপনি একা নন, লক্ষ লক্ষ মানুষ একইভাবে আপনার মতো একই পরিস্থিতিতে রয়েছে।
হার মেনে নিলে হবে না, লড়াইটা ব্যাক দিতে হবে, লড়াইটাকে ফিরিয়ে দিতে হবে। ভয় করা উচিত অন্যায়কারীদের, অত্যাচারীদের, অত্যাচারিতদের নয়। আপনারা যারা ইউএ আন্ডার অ্যাডজুডিকেশন, আপনারা অত্যাচারিত। কোনো ষড়যন্ত্র করে, কোনো ষড়যন্ত্রের তথ্যকে চরিতার্থ করার জন্য, চরিতার্থ হেতু এই কাজ করা হয়েছে। সুফল অতি অবশ্যই আশা করা যায়, আমরা পাব, কারণ জুডিশিয়াল জজ সাহেবরা দেখছেন। যদিও এক্ষেত্রে সমাজকর্মীর প্রশ্ন রয়েছে এবং তিনি যথাযথ প্রশ্নটা করেছেন। এই যে আন্ডার অ্যাডজুডিকেশনদের যে বিচার হচ্ছে, নথিপত্র দেখে যে হিয়ারিং করা হচ্ছে, সেই হিয়ারিংয়ে ধরুন আমি যদি আন্ডার অ্যাডজুডিকেশন হই, আমি সেখানে উপস্থিত নেই, তাহলে আমাকে নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেটা কিন্তু আমি জানি না। এক্ষেত্রে ন্যাচারাল জাস্টিস পাবো কি না তার একটা আশঙ্কা কিন্তু থাকছে। এই ন্যাচারাল জাস্টিস যেন ব্যাহত না হয়, সেজন্য শুনানিটা যেন ফেয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট হয়, এরকম ব্যবস্থা করা উচিত দাবি রাখছি। আরও বিশদে বলতে গেলে, যদি মাননীয় বিচারপতিগণ ইসিআইয়ের দেওয়া নথিগুলোর বাইরে বেরোতে না চান, তাহলে ওনাদের মনে রাখা উচিত, ওনাদের সেই যে কাগজের ফাইলগুলো ওখানে ঢিপ হয়ে আছে, সেগুলো একটা একটা করে টেনে বের করে ওনারা যখন দেখবেন, ওখানে 70, 80, 90 বছরের কোনো মানুষকে যদি পান, তাহলে ওনারা যেন এই কথাটা ভাবেন একবার যে ওনাদের জন্ম কবে, তখন মানুষের জন্ম সার্টিফিকেটটা করতো কি না, এবং তখন সারা ভারতে মাধ্যমিক পাশের শতাংশ কত ছিল। যেহেতু মাধ্যমিক এর নিচে কোনো পেপার্সকে, একাডেমিক পেপার্সকে স্বীকৃতি দেওয়া হচ্ছে না, ইসিআই দিচ্ছে না, সেক্ষেত্রে ওই সময়টা সারা ভারতের কথা বলছি, কত পার্সেন্ট মানুষ মাধ্যমিক পাশ করেছিল। ওনাদের যা বয়স, সেই সময় 5 থেকে 6% বেশি হবে না আশা করা যায়। তাহলে এই পার্সেন্টেজ মানুষ যদি মাধ্যমিক পাশের কাগজ দিতে পারে, তাহলে ওনারা ইলেক্টর্স ইন্ডিয়ান, আর বাকিরা কি ইন্ডিয়ান নয়? জন্ম সার্টিফিকেট তো দেওয়ার প্রশ্নই ওঠে না, নেই, করেনি, আজও করে না অনেক মানুষ। আজকে থেকে 80 বছর 90 বছর আগে কজন মানুষ পড়াশোনা করতো, কজন মানুষ বার্থ সার্টিফিকেটটা করতো, এটা যেন ওনারা মাথায় রাখেন। শুধু মাধ্যমিক পাস সার্টিফিকেট এডমিট নিয়ে আসুন বললেই হয় না। তাহলে ন্যাচারাল জাস্টিস যদি ওই নথিগুলোতে আটকে থাকেন ওনারাও, তাহলে ন্যাচারাল জাস্টিস পাওয়ার আশা করা মুশকিল হয়ে যাচ্ছে। এই কথাটা যেন জজ সাহেবরা মাথায় রাখেন। ওনাদেরকে বলার মতো যোগ্যতা বা নিয়ম কোনোটাই আমাদের নেই, কিন্তু যে সন্দেহগুলো মনে দানা বাঁধছে সেগুলো প্রকাশ করা একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে কর্তব্য বলে মনে করি। অনলাইনে যে ডিইও অফিসে অ্যাপিল, যাদের নাম ডিলিট হয়েছে, সেটা স্টার্ট হয়ে গিয়েছে, আমি দেখেছি। তারপরে দেখার পর মনে করি অফলাইনে করাটা বেশি ভালো। দেখার পর আমি মনে করছি, আপনাদেরকে দেখাতেই চাইলাম আমি অনলাইনে কিভাবে করবেন, কিন্তু ওখানে গিয়ে প্রসেসটা দেখে আমার মনে হলো 2-3টে জায়গা আছে যেখানে আপনার কমেন্ট করতে হবে, সেই কমেন্টের জায়গাগুলোতে আপনার অসুবিধা হবে। অতএব আমি মনে করছি যে অফলাইনে বেটার, আপনি অফলাইনে পারলে জমা করে আসুন। যিনারা উচ্চশিক্ষিত, যিনারা লিখতে পারবেন, কমেন্টগুলো করতে পারবেন, ওনারা অনলাইনে করুন। অনলাইনে আবেদন শুরু হয়ে গিয়েছে। আপনাকে অ্যাপিল অপশনটাতে ক্লিক করতে হবে, ফর্মটা খুলে যাবে, সেখানে আপনার যে নোটিশের নম্বরটা আছে বা রেফারেন্স নম্বরটা আছে ইএফ ফর্মের, সেটা দেবেন, অ্যাপিল ফর্মটা খুলে যাবে। প্রত্যেকটা জিনিস দেখে দেখে ঘরগুলো ফিল আপ করবেন, সাবমিট করে দেবেন, ডকুমেন্টস দেবেন। ডকুমেন্টস বলতে আপনার নোটিশটাকে অতি অবশ্যই আপলোড করতে হবে, এবং আপনার যে ডকুমেন্টসগুলো সেখানে লিস্টেড আছে কী কী দিতে পারবেন, সেগুলো আগে থেকে ফটোকপি করে রাখবেন, আপলোড করে দেবেন, অ্যাপিল সাবমিট হয়ে যাবে। 3টে জায়গা রয়েছে যেখানে আপনাকে কমেন্ট করতে হবে। কমেন্ট বলতে কী কারণে আপনার ভোট ডিলিট হয়েছে এই সম্পর্কে বিস্তারিত 250 অক্ষরের মধ্যে, এরকম করে একটা লিমিটেড ওয়ার্ডের মধ্যে কথাগুলোকে লিখতে হবে। জন্য আমি অনলাইন প্রসেসটাকে অ্যাভয়েড করে অফলাইনেই করাটাকে বেটার মনে করছি। আজকে যারা যে অপরাধ করেনি, সেই অপরাধের দাগ বা ট্যাগ তাদের নামের পাশে ঝুলে রয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন। একে তারা মানসিকভাবে বিপর্যস্ত,
দুশ্চিন্তাগ্রস্ত। তার উপরে দেশের শয়তানতুল্য মানুষজন তাদেরকে ঘুষপেটিয়া বলছে। ঘুষপেটিয়া কোনো কিছুই প্রমাণিত নয় তারপরেও, এবং তারা বিশাল বড় বড় পদে রয়েছে, নির্বাচিত প্রতিনিধি তারা। মানে কতটা জঘন্য হলে, মানুষ হিসেবে কতটা নীচ হলে এই পরিস্থিতিতে কোনো কিছু প্রমাণ হওয়ার আগে এরকম জঘন্য ধরনের কথাবার্তা বলা যায় তা আপনারা জানেন। আর ইনাদের নিয়ে বেশি কিছু আশা করাটাও অন্যায়। কিন্তু যে কথাটা এক্ষেত্রে আমি বলতে চাইছি সেটা হচ্ছে, আজকে যদি কেউ মেকি দরদ আপনাকে দেখাতে আসে, সেটা কিন্তু আপনার ভোটের জন্য। কথাটাকে মনে রাখবেন। কেন বলছি, এই ঘুষপেটিয়া তত্ত্বটা এটা আজকের নয়, কিন্তু একবার মনে করে দেখুন, আমাদের পশ্চিমবাংলার বিধানসভা ভাঙচুর হয়েছিল, সময়টাকে বিবেচনা করুন কবে। সেই সময়ে একজন মহা চিৎকার চেঁচামেচি করে ফাইল ছুড়ে দিয়েছিল, এরা হচ্ছে বাংলাদেশি, এরা ঘুষপেটিয়া, অন্যায় অনুপ্রবেশকারী ইত্যাদি তকমা দিয়ে বহুল চিৎকার চেঁচামেচি হয়েছিল বিধানসভায় সেই সময়। আজকে এই তথ্যের যিনি খাড়া করেছিলেন বাংলায়, আজকে তিনি যদি সেই মানুষদের জন্য দরদ দেখিয়ে থাকেন তাহলে সেটা কিন্তু মেকি। আপনারা বুঝতে পারবেন কি পারবেন না আমি জানি না, কিংবা আমি বোঝাতে পারলাম কি না। যিনি আজকে দরদ দেখানোর চেষ্টা করছেন উনি আসলে এই ঘুষপেটিয়া তত্ত্বটাকে খাড়া করেছিলেন আজকে থেকে প্রায় 25 বছর আগে। আর আজকে যখন সেই ভোট বাক্সটা আমার প্রয়োজন, তখন যদি মিথ্যা মিথ্যা দরদ দেখাতে যায় তাহলে কিন্তু সেই ব্যাপারটা আপনাকে বুঝতে হবে। আপনাদের সকলকে বলছি, যাদের নাম ডিলিটেড, যারা আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছেন, সকলকে কে প্রথম বলেছিল আর আজকে তার বক্তব্য কি, দুটোকে মিলিয়ে দেখবেন। আমি কারো বিরুদ্ধে নই, আমি মিথ্যার বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে। যদি আমার সত্যি কারো পছন্দ না হয়, ভালো না লাগে, আমাকে ছেড়ে যেতে পারেন, কোনো আপত্তি নেই। কিন্তু আমি বলবো যা সত্য তা আমি বলবো। আর একটা তত্ত্ব আপনাদের না দিলেই নয়, বিশ্বগুরু। বিশ্বগুরু আমাদের স্বপ্ন দেখানো হয়েছিল। শব্দটা একটু এদিক সেদিক হয়ে গেলে মুশকিল। বিশ্বগুরু কেন বারবার বলছি, এগুলো একটা অন্য চ্যানেলে আমি আলোচনা করব, এখানে বিস্তারিত বলবো না। কিন্তু না বললেই নয়, এই বিশ্বগুরু এমন পর্যায়ে নিয়ে গিয়েছে আমাদের দেশকে, এমন পর্যায়ে যে আমরা কার কাছ থেকে তেল নেব কি নেব না সেটা আমেরিকা ঠিক করে দিচ্ছে। আমাদের দেশের অতিথিদের উপর আক্রমণ করে হত্যা করা হচ্ছে, দেশের অতিথি তারা। বিশ্বগুরু চুপ। আমাদের দেশের পরম মিত্র, পরম বন্ধু, যাদের জন্য সস্তায় তেল পাচ্ছি, দেশটা চলছে, তাদের উপরে অন্যায়, চরম জঘন্যতম মানবতা বিরোধী, পৃথিবীতে যত রকম আইনকানুন আছে সবগুলো বিরোধী আমেরিকা ও ইসরায়েল আক্রমণ করল ভারতের বন্ধুরাষ্ট্র ইরানকে। বিশ্বগুরুর মুখ থেকে প্রশংসা বা নিন্দা কোনো একটা ওয়ার্ড বেরোলো না। ভাবতে পেরেছেন কতখানি শক্তিশালী আমাদের বিশ্বগুরু, এবং ভারত আজকের দিনে কোথায় দাঁড়িয়ে রয়েছে। অন্য কোনো চ্যানেলে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি, এখানে নয়। এখানে এসআইআর সম্পর্কিত আলোচনাগুলোই থাকুক। শুধু আপনাদেরকে বলবো, যদি নিজে কথা বলতে না যান, না চান, না পারেন, আপনাদের সন্তানদের শিক্ষিত করুন। কোনো অজুহাত দেবেন না, আমরা হত দরিদ্র, বাড়িতে টাকা পয়সার অভাব, তাই পারছি না পড়াশোনা করাতে। যদি এগুলো বলে থাকেন তাহলে মোদিজিকে দেখুন, কত বড় উদাহরণ তিনি। তিনি চায়ে বেঁচেছেন,
কোন স্টেশনে যদিও স্পষ্ট করে জানা যায়নি, কিন্তু বেঁচেছেন ওনার নিজের কথা। 30 বছর থেকে একটা ভিডিওতে বলেছেন 30 বছর থেকে ভিক্ষা করে খেয়েছেন। আর একটা ভিডিওতে উনি নিজেই বলেছেন 40 বছর থেকে ভিক্ষা করে খেয়েছেন, 40 বছর অবধি। নিজের মুখে এগুলো ইউটিউবে ভিডিওগুলো অ্যাভেলেবেল রয়েছে। আপনাদের বলছি, আপনারা শুনুন, যারা সন্তানদের শিক্ষা দিতে চান না। মোদিজিকে দেখে শিখুন। তারপরেও মোদিজি কিন্তু কতটা উচ্চশিক্ষিত। চা বিক্রি করেছে, কোন স্টেশনে জানা নেই। 30 বছর 40 বছর ভিক্ষা করে খেয়েছে। 60-65 বছর বয়সে স্বীকার করছে যে আমি শিক্ষা গ্রহণ করিনি। প্রাইমারি স্কুল তক পড়েছে, হাই স্কুল তক পড়েনি। পেয়ে যাবেন ভিডিওগুলো ইউটিউবে। তারপরেও সেই লোকটা এমন একটা সাবজেক্টে মাস্টার্স করলো যেটা পৃথিবীতে উনি একাই করেছেন, এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স। আর দ্বিতীয় কোনো ব্যক্তি নাই এই সাবজেক্টে মাস্টার্স করেছে। আর আপনারা বলছেন আপনাদের সন্তানদের লেখাপড়া করাতে পারবেন না, অভাব অনটন। আমাদের দেশের প্রধানমন্ত্রী জ্বলন্ত উদাহরণ, উনাকে দেখুন এবং শিখুন। আর কোনো মিথ্যা তথ্য দেবেন না, মিথ্যা কথা বলবেন না, তাহলে কিন্তু শাস্তি বাঞ্ছনীয়। অনেকের হয় না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনার ক্ষেত্রে সেটা হবে না। সতর্ক থাকুন, সাবধান থাকুন। ধন্যবাদ।